দর্শকদের মধ্যে অনেকেই, বিশেষত কিশোর কিশোরীদের মধ্যে ব্রণ বা একনি দেখা যায়, আর এই কারণে তারা প্রচণ্ড হীনমন্যতায় ভুগতে থাকেন। সেই জন্যই আমার আজকের ভিডিও এই একনি বা ব্রণ এবং এর হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে। নমস্কার, আমি ডাক্তার বিপ্লব কুণ্ডু আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল দৈনন্দিন জীবনে হোমিওপ্যাথির আর একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে। প্রথমেই জেনে নেব এই একনি বা ব্রণ কী এবং কেন হয়। আমাদের শরীরে ত্বকের উপরে যে রোমকূপ থাকে, সেই রোমকূপ থেকে বেরিয়ে আসা তৈলাক্ত পদার্থ সিবাম এবং মৃত ত্বককোষ দিয়ে যদি এই রোমকূপগুলো বন্ধ হয়ে যায়, তাহলে শরীরের বিভিন্ন জায়গায় একনি বা ব্রণ প্রকাশ পায়। এই একনি বা ব্রণ প্রধানত মুখ, ঘাড়, পিঠ এবং বুকে দেখা যায়। আর এই একনি বা ব্রণর প্রধান কারণ বিশেষত কিশোর কিশোরীদের মধ্যে বিভিন্ন হরমোনাল চেঞ্জ। এছাড়াও বিভিন্ন বয়সে বিভিন্ন কারণে, যেমন তৈলাক্ত ক্রিম মাখার ফলে, খাওয়া দাওয়ার অনিয়ম, যেমন খুব বেশি পরিমাণ রিচ স্পাইসি ফুড খেলে, আবহাওয়ার তারতম্যে, বায়ু দূষণের জন্য দেখা যেতে পারে। এবার আসা যাক একনি বা ব্রণর প্রকারভেদে। প্রথম, পিম্পলস। সব থেকে বেশি দেখা যায় এই পিম্পলস, আর প্রধানত মুখেই হয়। মুখে ত্বকের ওপরে লালচে রঙের সামান্য ফুলে থাকে। অনেক সময় এই পিম্পলসের মধ্যে পুঁজ জমে থাকে। দ্বিতীয়, ব্ল্যাক হেডস। রোমকূপের মুখটা কালচে রঙের হয়। তৃতীয়, হোয়াইট হেডস। এক্ষেত্রে রোমকূপের মুখটা সাদা রঙের হয়। চতুর্থ, সিবেসিয়াস সিস্ট। সিবেসিয়াস সিস্ট চামড়ার ঠিক নিচে থাকে, একটু শক্ত হয়ে ফুলে থাকে। অনেক সময় এই সিবেসিয়াস সিস্ট থেকে দুর্গন্ধযুক্ত হলুদ বা সাদা রঙের সিবাম বেরিয়ে আসে, আর কখনো কখনো ব্যথাও থাকতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে এই সিবেসিয়াস সিস্ট পিঠে হয়, তার কারণ একটু পরেই আলোচনা করছি। এবার বলবো একনি বা ব্রণ হলে ওষুধ খাবার আগে কি করবেন আর কি করবেন না। প্রতিদিন কমপক্ষে 2 থেকে 3 বার ঈষদুষ্ণ জলে হালকা সাবান দিয়ে মুখ বা যে জায়গায় ব্রণ হয়েছে সেই জায়গাটা পরিষ্কার রাখুন। যেহেতু পিঠটা ভালো করে সাবান দিয়ে পরিষ্কার রাখা যায় না, তাই পিঠেই সিবেসিয়াস সিস্ট বেশি হয়। ঘেমে গেলে ভালো করে স্নান করে নিন। ব্রণ বা একনি হলে সেই জায়গাটা জোর করে টিপবেন না, কারণ তাতে একটা কালচে দাগ পড়ে যায়। যদিও তার জন্যও রয়েছে সমাধান, কিন্তু সেই কালচে দাগ যেতে সময় লাগে অনেক। যদি এরকম কালচে দাগ পড়ে যায়, তাহলে সাদা চন্দন বেটে সেই চন্দনটা ওই দাগের জায়গাতে দিয়ে দিন। চন্দনটা শুকিয়ে গেলে ভালো করে ধুয়ে নিন। এইভাবে বেশ কিছুদিন করার পরেও যদি সেই দাগ না যায়, তাহলে ব্যবহার করুন হোমিওপ্যাথিক ওষুধ বারবেরিস অ্যাকুইফোলিয়া মাদার টিংচার। এই বারবেরিস অ্যাকুইফোলিয়া নিয়ে আমার চ্যানেলে ডিটেলস ভিডিও আছে, প্রয়োজনে দেখে নিতে পারেন। হালকা কসমেটিক্স বা ক্রিম ব্যবহার করুন। কসমেটিক্স ব্যবহার করলে 2-3 ঘন্টা পর ভালো করে ধুয়ে নিন। তেল ঝাল মশলা জাতীয় খাবার কম খান এবং প্রচুর পরিমাণে জল খান। এবার একনি বা ব্রণর হোমিওপ্যাথি চিকিৎসা। যে কোনো ডিপ অ্যাক্টিং পলিক্রেস্ট হোমিওপ্যাথিক মেডিসিন রোগীর টোটালিটি অফ সিমটমসের ওপর বেস করে নির্বাচন করে রোগীকে কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট দিতে হবে। তবুও আমার ডেইলি প্র্যাকটিসে ব্রণর জন্য আমি যে সমস্ত মেডিসিন বেশি ব্যবহার করে থাকি, তার মধ্যে সেরা 5টা হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে এখন আলোচনা করব। প্রথম, নাক্স ভমিকা। এক্ষেত্রে একনি বা ব্রণর প্রধান কারণ পেটের সমস্যা, ঠিকমতো পায়খানা পরিষ্কার না হওয়া। আর এর কারণ হলো অতিরিক্ত তেল ঝাল মশলা জাতীয় খাবার খাওয়া, চর্বি জাতীয় মাংস খাওয়া, বাইরের ফাস্ট ফুড খাওয়া, সময়ে খাবার না খাওয়া, বহুদিন ধরে বিভিন্ন ধরনের ভারী ভারী ওষুধ খাওয়া। আবার হরমোনাল চেঞ্জের জন্য এই ব্রণর সমস্যা হতে পারে। এর সঙ্গে যদি রোগীর শরীরে শীতবোধ বেশি হয়, যদি জিভে থাকে সাদা কোটিং, জল তেষ্টা যদি খুব বেশি থাকে, পেট যদি ভার হয়ে থাকে রোগী যদি একটুতেই রেগে যায়, শর্ট টেম্পার প্রকৃতির হয়, তাহলে খেতে হবে নাক্স ভমিকা 200 বা 1 mg, দুটো ডোজ, দিনে একবার করে 2 দিন 1 মোটা করে, 2 বা 4 সপ্তাহ ছাড়া রিপিট করতে হতে পারে। দ্বিতীয় মেডিসিন কস্টিকাম। মুখের সঙ্গে যদি নাকের ওপরে ব্রণ সমস্যা হয়,
তাহলে প্রধান মেডিসিন কস্টিকাম। আর কস্টিকামের ক্ষেত্রে প্রধান কারণ হলো হরমোনাল ইমব্যালেন্স। শুধু পিম্পলস নয়, সিবেসিয়াস সিস্ট যদি শরীরের ডান দিকে কোথাও হয় তাহলে কস্টিকামের কথা ভাবা যেতে পারে। তবে রুগীর মধ্যে অবশ্যই থাকতে হবে কস্টিকামের কিছু ক্যারেক্টারিস্টিক সিমটমস, যেমন শরীরে শীতবোধ বেশি, হাত পায়ের তালু ঠান্ডা, শীতকালে একটুতেই ঠান্ডা লেগে যাওয়ার ধাত, প্রস্রাব পায়খানা পেলে চেপে রাখতে না পারা, রুগী প্রচণ্ড সিম্প্যাথেটিক প্রকৃতির হওয়া। এছাড়া যদি মহিলারা হয় তাহলে মহিলাদের ক্ষেত্রে মাসিক পিছিয়ে পিছিয়ে হওয়া অথবা বহুদিন ধরে মাসিক বন্ধ হয়ে থাকা, যা প্রধানত পিসিওএসের ক্ষেত্রে দেখা যায়। এরকম ক্ষেত্রে খেতে হবে কস্টিকাম 200 দুটো ডোজ, দিনে একবার করে দুদিন 1 ফোঁটা করে, 4 সপ্তাহ ছাড়া রিপিট করতে হতে পারে। তৃতীয় মেডিসিন সালফার। এক্ষেত্রেও প্রধান কারণ হতে পারে ব্রণ হওয়ার, পায়খানা পরিষ্কার না হওয়া। এর সঙ্গে রুগীর শরীরে যদি গরম বোধ বেশি হয়, হাত পায়ের তালু যদি হয় গরম, রুগীর শরীরের যে কোনো জায়গায় যদি জ্বালা বোধ থাকে, জল তেষ্টা যদি খুব বেশি থাকে এবং একসাথে অনেকটা পরিমাণে জল খেতে পারে, যদি রুগী সাহসী হয় এবং অপরিচ্ছন্ন প্রকৃতির হয়, তাহলে খেতে হবে সালফার 200 দুটো ডোজ, দিনে একবার করে দুদিন 1 ফোঁটা করে, 1 বা 2 মাস ছাড়া রিপিট করতে হতে পারে। চতুর্থ মেডিসিন হিপারসাল্ফ। হরমোনাল ইমব্যালেন্সের জন্য প্রধানত হিপারসাল্ফের ক্ষেত্রে একনি বা ব্রণর সমস্যা দেখা যায়। এছাড়াও অন্যান্য কারণেও হিপারসাল্ফে একনি বা ব্রণর সমস্যা হতে পারে। এর সঙ্গে যদি রুগীর শরীরে শীতবোধ বেশি হয়, হাত পায়ের তালু যদি হয় ঠান্ডা, শরীরে যদি দুর্গন্ধযুক্ত ঘাম দেয়, যদি রুগী একটু রাগী প্রকৃতির হয়, ঝোঁকরুটে হয়, কাজকর্ম করার অভ্যাস খুব তাড়াতাড়ি হলে, শীতকালে যদি ব্রণর সমস্যা বেশি হয়, তাহলে খেতে হবে হিপারসাল্ফ 200 4টে ডোজ, দিনে 2 বার করে 2 দিন 1 ফোঁটা করে, 1 মাস ছাড়া রিপিট করতে হতে পারে। শেষ তথা পঞ্চম মেডিসিন, লাস্ট বাট নট দ্য লিস্ট, ক্যালকেরিয়া কার্ব। কিশোরী মেয়েদের ব্রণর সমস্যায় সবথেকে বেশি ব্যবহৃত মেডিসিন এই ক্যালকেরিয়া কার্ব। আর এর প্রধান কারণ হরমোনাল ইমব্যালেন্স। এর সঙ্গে যদি রুগীর শরীরে শীতবোধ বেশি হয়, যদি হাত পায়ের তালু হয় ঠান্ডা এবং স্যাঁতস্যাঁতে, যদি রুগী ডিম খেতে, টক জাতীয় খাবার খেতে এবং ঠান্ডা খাবার খেতে বেশি পছন্দ করে, রুগীর শরীরের উপরিভাগে যদি টক গন্ধযুক্ত ঘাম দেয়, যদি রুগীর মাসিক খুব তাড়াতাড়ি শুরু হয়ে যায় এবং প্রত্যেক মাসে মাসিক এগিয়ে এগিয়ে আসে অনেকটা, এছাড়াও যদি মাসিকের যে কোনো সমস্যা থাকে, তাহলে খেতে হবে ক্যালকেরিয়া কার্ব 1 দুটো ডোজ, দিনে 1 বার করে 2 দিন 1 ফোঁটা করে, 1 বা 2 মাস ছাড়া রিপিট করতে হতে পারে। আবারও বলছি, এই ব্রণর জন্য যে কোনো হোমিওপ্যাথিক মেডিসিন ব্যবহার করা যেতে পারে, তবে সেই ওষুধটা যদি ডিপ অ্যাক্টিং এবং পলিক্রেস্ট হয় তাহলে বেশি ভালো হয়। আমার রিসেন্ট যে কেস সিবেসিয়াস সিস্টের, সেটা কিন্তু আমি ভালো করেছি ফেরাম মেটালিকাম দিয়ে। দেখুন, সেটার মধ্যে কিন্তু এই 5টা মেডিসিন কোনোটাই আসেনি। তাই আবারও বলছি, বায়াসড হবেন না। একটা ডিপ অ্যাক্টিং হোমিওপ্যাথিক মেডিসিন আপনাকে সিলেক্ট করতে হবে আপনার টোটালিটি অফ সিমটমসের ওপর বেস করে। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আরও এরকম ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর সাবস্ক্রাইব করার সময় পাশের বেল আইকনটা প্রেস করে দিন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। এই ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই উত্তর দেবো। আর পরিচিতদের সাথে ভিডিওটা শেয়ার করবেন। ভালো থাকবেন, হোমিওপ্যাথির মাধ্যমে সুস্থ থাকবেন। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ভিডিও নিয়ে।